সালামু আলাইকুম সবাইকে। আমি আশা করি সবাই বেশ ভালো আছো। আজকে ঘড়িতে যখন ঠিক সন্ধে ৭টা, ঠিক সেই মুহূর্তেই আমরা ক্লাসটা শুরু করে দিলাম। আর ক্লাসটা শুরু করার সাথে, সাথে সবাইকে দেখতে পাচ্ছি একযোগে আমাকে চ্যাটে সালাম দিচ্ছে। আমি সবাইকে একসাথে বলছি, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে একটু বলো। আমি একটু ১ম ২-৪ মিনিট একটু সবার সাথে কুশলাদি বিনিময় করে নেই, তারপরে আস্তে ধীরে না হয় ক্লাসে যাওয়া যাবে। একজন লিখেছে ওয়ানেথ পেপার এক্সাম। আফিয়া, ওয়ানেথ কি? ওয়ানেথ নয়, এটা হচ্ছে ফার্স্ট। এইভাবে এসটি, ওয়ানের পরে টিএইচ নয়, এসটি লিখতে হয়। ফার্স্ট পেপার এক্সাম। একজন লিখছে পরীক্ষা বানান ভুল। পরীক্ষা বানান বয় বিন্দু রয়ের পরে দীর্ঘইকার, হর্ষই নয় রে, হর্ষই না, দীর্ঘইকার দিয়ে পরীক্ষা লিখতে হয়। আমি রুকাইয়া বলছি পাবনা থেকে। হুম, আলহামদুলিল্লাহ ভালো। রাফি, তিশা, নুসরা, রমিম, জান্নাত, হাসান, তাবাসসুম, পরমার্থ। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, বেশ ভালো আছি। এহসান, এহসান হচ্ছে নতুন শিখতে। আমি নোয়াখালী। বাহ, সে নোয়াখালী, সে একাই নোয়াখালী। ভাই বাংলায় ১০০ নম্বর তুলো, ১০০ নম্বর তোলা যাবে না রে বাংলায়, তো এটা আকাশ কুসুম কথা বলে লাভ নাই। আমি এনাম বলতেছি কক্সেস বাজার থেকে। বাহ, এনাম কক্সেস বাজার থেকে। নাইম সাতক্ষীরা থেকে, কিন্তু দেখ নিজের জেলার নামের বানানটা নিজেই বারবার ভুল করে। মৃন্ময় দিনাজপুর থেকে। দিনাজপুরের কোথা থেকে? সিরাজগঞ্জ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল। কোথা থেকে নাই, সারা বাংলাদেশ যেন আজ এক হয়ে গেছে এই ইন্টারনেটের বদৌলতে। নমস্কার স্যার, কে জানালো? পাপিয়া। কি অবস্থা পাপিয়া? আদিবা কুমিল্লা থেকে। আমি কত দীর্ঘ সময় ছিলাম কুমিল্লাতে, ক্যাডেট কলেজে পড়তাম, কোটবাড়িতে থাকতাম। ওই দিনও আসলাম কুমিল্লা দিয়ে। আমি ওই দিন একটু কাপ্তাই গিয়েছিলাম, একটা ইনভাইটেশন ছিল কাপ্তে। নেভির একটা বেজ আছে, বিএনএস শহীদ মোয়াজ্জেম, সো ওখানে হচ্ছে গেলাম। আমার একটা জুনিয়র আছে ক্যাডেট কলেজের, সো ওই ইনভাইট করেছিল। তো খুব মর্মান্তিক একটা বিষয় দেখলাম, ঢাকা কুমিল্লা মানে ঢাকা চিটাগাং হাইওয়ে যেটা, সেখানে একটা রোড, একটা বাইক অ্যাক্সিডেন্ট, ইনস্ট্যান্ট ওখানে মারা গিয়েছেন যিনি হচ্ছেন বাইকটা চালাচ্ছিলেন। গতি একটা নেশার মতো। গতিতে যখন মানুষ থাকে, মানুষের আসলে মাথায় হুঁশ থাকে না। তো ওরকম একটা জায়গাতে বাইক চালায় আসা যাওয়া করার দরকারটা কি, এটাও আমার মাথায় ঢুকে না। মানুষ, কিছু বলার নেই। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। ঠিক আছে, তো আমরা এখন এই মুহূর্তে চ্যাটটা অফ করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নিব না, বা কোনো কারো সাথে কোনো কুশলাদি বিনিময় করব না। আমরা ক্লাসের শুরুতেই যেটা আমি বলি, বাংলার জন্য তোমার স্পেসিফিক খাতা সেটা তুমি নিয়ে নাও এখন। যা যা বলবো আজকে গুরুত্বপূর্ণ অনেক কিছু বলবো, সেগুলো তুমি নোট করবা। ক্লাসের শেষে হাতে ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে তুমি তোমার নোটগুলোকে আবার গুছিয়ে লিখে ফেলবা। আর আমি ক্লাস শেষে তোমাদেরকে সময় দিব প্রশ্ন করার, তখন তোমরা প্রশ্ন করবা। আজকে আমরা ২টা জিনিস পড়বো, অভাগীর স্বর্গ পড়বো, আর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত পড়বো। যদিও জীবন সঙ্গীত মূল কবিতাটা আসলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের না, এটা একটা ইংরেজি কবিতা, ওয়ার্ডসওয়ার্থের সাম অফ লাইফ, এই কবিতার মানে এই কবিতাটার ভাবানুবাদ। চলো শুরু করি, কথা না বাড়ি। অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আচ্ছা, এই রাইসুল, আমাদের ক্লাসটা আজকে কয়টা পর্যন্ত? তো ৮টা বন্ধু, ঠিক আছে, তাহলে আমরা একটু ফাস্ট আগাবো। ঠিক আছে, আমরা হচ্ছে এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতিটা এখানে আছে, এটা নিয়ে আলাদা করে পড়ানোর কিছু নেই, এটা তোমরা নিজেরা পড়ে নিবা। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেই শাল টালগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো মতো মুখস্থ করবা। ১৮৭৬ তিনি জন্মেছিলেন, ১৯৩৮ তিনি মৃত্যুবরণ করেছেন, এবং ১৯০৩ সালে তিনি ভাগ্যের সন্ধানে বার্মা, যেটা বর্তমানে মায়ানমার, সেখানে যেন রেঙ্গুন, যেটা হচ্ছে মায়ানমারের রাজধানী, সেখানে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসের কেরানি পদে চাকরি করেন। তার জীবনটা বেশ স্ট্রাগলিংই ছিল বলা যায়, কিন্তু তিনি চমৎকার অনেক অনেক লেখা দিয়ে গেছেন। যে মানুষটাকে আমরা চিনি কি নামে? অপরাজেয় কথা সাহিত্যিক, মানে যে মানুষটাকে রীতিমতো পরাজিত করা সম্ভব নয়। এটা সত্য। আমার কাছে এই দুজনের লেখা মানে মনে হয় যে পড়া শুরু করলে একটা পাতা শেষ না করে আরেকটা পাতায় যাওয়াটা কঠিন, বা একটা পাতা শেষ না করে ওঠাটা কঠিন, বা অসমাপ্ত রেখেই যেন উঠে যাওয়া কঠিন। প্রথমে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ২ নম্বর হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে ছোট করে দেখার কিছু নাই, নিজের দেশের লেখক বলে, বা অনেক সস্তা সস্তা লেখাও লিখেছেন বলে। হুমায়ুন আহমেদের কথা সাহিত্য যতটা আকর্ষণীয়, বাংলা ভাষায় এত আকর্ষণীয়, এরকম গ্লু এর মতো লেগে থাকার মতো লেখা খুব কম সাহিত্যিকই কিন্তু লিখতে পেরেছেন। আমি মানছি যে হুমায়ুন আহমেদ হয়তোবা সাহিত্যিকের বিচারে অনেক দিক থেকেই শরৎচন্দ্র বা তাদের তুলনায় আহ, এতটা ভারী লেখক নন, কিন্তু তার লেখার যে কথা সাহিত্যের যে তার টান,
এটার কোনো জুড়ি নাই, জুড়ি মেলা ভার। তো তার উল্লেখযোগ্য গ্রন্থ ট্রন্থ যা যা আছে এগুলো তুমি পড়ে নিবা। আমি মানে এগুলোর নামগুলা, এগুলো আসলে আলাদা করে বোঝানোর কিছু নাই এবং সময় ক্ষেপণ করব না, কারণ খুব বেশি সময় আমরা পাবো না আজকের ক্লাসটা করানোর জন্য। 8:30 ক্লাস শেষ। অভাগীর স্বর্গ অনেক বড় একটা গল্প, আমরা সেটা পড়বো এখন। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। এই গল্পের একটা অন্যতম চরিত্র হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জে। বর্ষীয়সী, বর্ষীয়সী মানে অনেক প্রবীণ বা অনেক বয়স হয়েছিল তার। 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন, মানে হচ্ছে যে তিনি অনেক টাকা পয়সা আছে তার, এবং তিনি হচ্ছেন এই ধান টান এগুলোর কারবারে তার অনেক মানে অনেক যথেষ্ট ধনী আর কি, এগুলোর ব্যবসা দিয়ে তিনি। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। শবযাত্রা বলতে কি, মানে এই মৃতের যেই যাত্রা সেটাকে বলা হয় আর কি, মানে লাশের। তো সনাতন ধর্মাবলম্বী যার কথা বলা হচ্ছে অবশ্যই মুখোপাধ্যায় মুখুজ্জে, তিনি তো আর কোনো মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান নন। তাহলে সেটা কি হবে, শ্মশানে নিয়ে যাওয়া হবে, শ্মশানে পোড়ানো হবে তাকে। সবাই ভিড় করিয়া দেখতে আসলো। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল, মানে সিঁদুর দিয়ে দিল মাথায়। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া, চন্দন দেয়া সেটা কাদের রীতিতে রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের রীতিতে। বহুমূল্যে বস্ত্রে হাড়ি শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া, মানে তার শাশুড়ির গায়ে অনেক দামি জামা দিয়ে দিল, আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। শেষ পদধূলি মুছাইয়া লইল মানে যেভাবে যতভাবে মোট কথা তাকে, তার এই ডেড বডিটাকে সাজানো যায় সেটাই যেন করছে সবাই মিলে। তার ছেলে মেয়ে, ছেলের বউ, পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে। মনে হলো মানে এখানে মাল্যে বলতে বোঝাচ্ছে মানে তার এখানে মালা দিয়ে, ফুল দিয়ে, পাতা দিয়ে, নানা রকম সুগন্ধি দিয়ে এবং কলরবে শব্দে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এজন্য বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে একবার নূতন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। মানে মোট কথা এটা দেখে এমন ভাবে মনে হলো না যেটা কোনো তিনি এই বয়স্ক মহিলা তিনি মৃত্যুবরণ করেছেন, বরং মনে হচ্ছে তিনি যেন নতুন করে তার স্বামীর বাড়িতে নববধূর মতো আসছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে, অলক্ষ্যে মানে হচ্ছে আহ সবার চোখের আড়ালে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। উনি ওনার মেয়ে এবং ছেলের বউদের সান্ত্বনা দিতে লাগলো। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। মানে হরিবল হরিবল হরিধ্বনি দিতে দিতে সেই শবযাত্রার সঙ্গে মানে পুরো গ্রাম যেন যাচ্ছে শ্মশানের দিকে। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। চলো আমরা দেখি কে এই একটি প্রাণী। আমাদের এই একটি প্রাণী হচ্ছে আজকের আমাদের গল্পের মূল চরিত্র। সেই চরিত্রটা কে জানো? সে হচ্ছে কাঙালির মা। আমরা এখন পর্যন্ত তার সন্তানের নাম জানতে পারলাম, কাঙালি। কাঙালি একটা ছেলে, কিন্তু আমরা জানতে পারলাম না যে তার নাম কি। সে তাহার কুটির প্রাঙ্গণে, মানে তাহার ঘরের প্রাঙ্গণে মানে সাইডে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখে আর নড়িতে পারিল না। সে কিছু বেগুন তুলে যাচ্ছিল হাটে বিক্রি করতে আর কি, তার ঘরের সাইড থেকে। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার মানে বাদ গেল তার হাটে যাওয়া। রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা, যেই বেগুন ছিল বাঁধা ওটাও বাদ গেল। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের ওই দিকটাতে গরুর নদীর তীরে শ্মশান। এটা কিন্তু অবজেক্টিভ অনেক কিছু থাকে যে কোথায়। গরুর নদীর তীরে শ্মশান, গরুর নদীটার নাম গরুর। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত মধু, ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। এখানে পূর্বাহ্নে মানে এখানে বোঝাচ্ছে যে আগেই, পূর্বাহ্নে বলতে বোঝানো হচ্ছে এখানে আগেই। কাঠের ভার, চন্দনের টুকরা, এগুলো কেন লাগছে? ঘৃত মানে ঘি, মধু, ধূপ যা যা রয়েছে, অর্থাৎ যেই তুমি এটা কি ওইটা কি অনেকে প্রশ্ন শুরু করবা, তো নর্মাল তোমার কমন সেন্স যেটা বলে এগুলো হচ্ছে একজন সনাতন ধর্ম, যারা সনাতন ধর্মের আছে তাদের হয়তো প্রশ্ন করার কিছু নেই, কিন্তু অনেকে প্রশ্ন করবা যারা সনাতন ধর্মাবলম্বী না, পোড়ানোর জন্য একটা মরদেহকে যেই জিনিসগুলোর প্রয়োজন পড়ে।
কাঙালির মা ছোট জাত। এই যে কাঙালির মা যে দূর থেকে দেখছিল সে হচ্ছে ছোট জাত। দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। দুলে মানে কি? দুলে বলতে বোঝানো হয় যারা পালকি বহন করত। তোমরা হয়তোবা কোনো ভিডিওতে দেখে থাকতে পারো কখনো, বা তোমার পূর্বপুরুষের কাছে শুনেছ যে আগে যখন একটা নববধূ আসতো তাকে পালকিতে বহন করে আনতো বেহারারা। তো পালকিতে বহন করে আনতো, সেই পালকি যারা বহন করত ওই সম্প্রদায়টাকে বলা হতো দুলে সম্প্রদায়। এবং ওটা ছিল অত্যন্ত নিচু জাতের একটা সম্প্রদায়। অবশ্যই মানুষের মাঝে আবার কিসের জাত? সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, তাই না? কে বলেছে এটা? এটা বলেছে লালন। দেখো কত সুন্দর একটা কথা লালন বলল যে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে যে হয় গো শুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না, জাত গেল বলে এ কি আজব কারখানা। এটাই হতো তখন। মানে সত্য কাজে কেউ নয় রাজি, আসল কাজের বেলায় ঠন ঠন। এই জাতপাত, তুই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হেন তেন। তো তৎকালীন সনাতন ধর্মের সমাজে এটা প্রবলভাবে প্রচলিত ছিল। আমি বলবো না এখনো নেই, এখনো সেটা আছে, কিন্তু এখনো সেটা অনেকাংশেই আগের মতো আর নেই। আগে যদি থাকতো ১০০-৯০, এখন হয়তো আছে ১০০-১০। কথাটা আমার আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছে। আমার নিজের কলিগ তোমাদের ক্লাস নেয় বাংলার হিরণময় বাউরিয়া ভাই, তিনিও সনাতন ধর্মাবলম্বী। আমার ক্যারেট কলেজে খুব কাছের বন্ধু ছিল শুভ্র রায়। তো ওই একই কথাটাই বলতো যে জাত প্রথা আজ কাগজে কলমে গিয়েছে, কিন্তু এরপরেও যে পুরোপুরি গিয়েছে সনাতন ধর্ম থেকে ঠিক তা নয়। তো এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখাতে দেখবা শুধু এখানে নয়, তিনি তৎকালীন হিন্দু সমাজের এমন নানা জাত প্রথাকে কেন্দ্র করে এমন অনেক কিছু হিন্দু সমাজের মধ্যে তখন হতো যেটা মানুষের মানবিকতাকে প্রশ্ন করে। যেমন তুমি যদি মহেশ গল্পটা পড়ে থাকো সেখানেও দেখতে পাবা, তুমি অভাগীর স্বর্গ এখানেও তুমি দেখতে পাবা। তো ছোট জাত ছিল কে? দুলে। দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল। তফাতে, তফাতে মানে হচ্ছে একটু দূরত্ব রেখে, একটা উঁচু ঢিপির মধ্যে, মানে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে এই যে একটা মৃতকে সৎকার করানোর যে পুরো প্রক্রিয়াটা, তাকে কিভাবে কিভাবে শ্মশানে তাকে যে মানে চিতায় পোড়ানো, এই সব জিনিসটা তিনি প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও মানে অনেক যথেষ্ট বড় পর্যাপ্ত চিতার পরে, যখন চিতার পরে বলতে এখানে বোঝানো হচ্ছে চিতার উপরে যেখানে পোড়ানো হয়, যখন সব সব মানে মরদেহ স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া, কারণ পায়ের মধ্যে তো আলতা দিয়ে দিয়েছে, তাহার দুচক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। মানে এতটাই ইমোশনাল হয়ে গেছে দেখে আমাদের এই কাঙালির মা। এই কাঙালির মাই হচ্ছে অভাগী, যিনি হচ্ছেন এই গল্পের মূল চরিত্র। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত, কারণ সবাই মিলে হরিধ্বনি দিচ্ছে, পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল। পুত্র হস্তের মানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু এই নিয়মটা রয়েছে, যখন আগুনটা দেওয়া হয় চিতার সেই আগুনে, সেটা কিন্তু নিজের ছেলে দিতে হয়। যদি সে নিজের ছেলে নাও দেয় তখন সেখানে কিছু কন্ডিশনস আছে যে কারা কারা সেটা দিতে পারে, সেটা একটা ছেলে হতে হয়। মন্ত্রপুত অগ্নিটা যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। তার চোখ দিয়ে, অভাগীর চোখ দিয়ে। যে যখন সেই মুখুজ্জে সাহেবের যে স্ত্রী যিনি মৃত্যুবরণ করলেন, সেই বর্ষীয়সী নারী, তো তার ছেলে যখন সেই মায়ের চিতায় যখন মায়ের মুখাগ্নি করলো, মানে মায়ের মুখে যখন আগুনটা দিল বা আগুনটা যখন দিল, মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা। ভাগ্যিমানী হচ্ছে বোঝাচ্ছে যে ভাগ্যবতী, তুমি স্বর্গে যাচ্ছ। আঞ্চলিক ভাষা। স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে স্বর্গ, আর ভাগ্য মানে হচ্ছে ভাগ্যবতী। যাচ্ছ মানে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, মানে এটাকে সে অনেক বড় করে দেখছে যে তার ছেলের হাতের আগুন পেল, ছেলে হচ্ছে তার সেই মুখাগ্নি করলো, বা সেই চিতার আগুনে ছেলেই হচ্ছে প্রথম আগুনটা ধরালো। কাঙালি হচ্ছে এই অভাগীর ছেলে। তো বলছে যে তুমি যে মরে যাচ্ছ, তুমি যারা ভাগ্যবতী একজন মহিলা, তুমি আমার জন্য একটু আশীর্বাদ করে যাও যেন আমি কাঙালির হাতের আগুনটুকু পাই। এ তো সোজা কথা নয়। পুত্র, স্বামী, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ, স্বর্গারোহণ মানে স্বর্গে আরোহণ। অভাগীর ভাষায় এই আহ অগ্নির মধ্য দিয়ে, অগ্নি সংযোগের মধ্য দিয়ে যেন
এভাবে এই সব পড়ার মধ্য দিয়ে স্বর্গের দিকে রওনা দিচ্ছেন এই ভদ্র মহিলা। দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল গর্বে, এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। ইয়ত্তা মানে কি? ইয়ত্তা মানে হচ্ছে সীমা। মানে এতটাই সৌভাগ্য এটা যে এর কোনো সীমা পরিসীমা যেন নির্ণয় করতে পারলো না আমাদের অভাগী। সদ্য প্রজ্বলিত, মানে যেটা মাত্র ধরিয়ে দেওয়া হয়েছে, চিতার অজস্র ধোঁয়া, চিতার অনেক ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। এখন অনেকে প্রশ্ন করবা, রথ বলতে কি বোঝানো হচ্ছে? তুমি এভাবে ভাবো যে এই যে ধোঁয়াটা উঠছে, যখন একটা মানুষকে পোড়ানো হচ্ছে সেখানে তো ধোঁয়া উঠবেই, কাঠ আছে সেখানে, এবং মানুষের দেহটাও তো পুড়ছে, যে কোনো কিছু পুড়লেই তো ধোঁয়া হয়। তিনি যেন সেই ধোঁয়ার মধ্যে দেখতে পাচ্ছেন স্বর্গযাত্রায় রওনা দিয়েছে একটা রথ, মানে একটা যাত্রা, এবং সেখানে হচ্ছে উনি মানে উনার কল্পনায়, এবং গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, ভেতরে কে যেন বসিয়া আছে ওই যাত্রার মধ্যে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিঁথায় তাহার মানে সিঁথিতে তাহার সিঁদুরের রেখা, পদতল মানে পা দুটি আলতায় রাঙানো। মানে সে ওই ধোঁয়ার মধ্যে যেমন দেখছে যে যেই রথযাত্রা যেটা চলছে সেই স্বর্গের পথে, এবং সেই রথযাত্রার ভেতরে কে আছে যাকে হয়তোবা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি তাতে আন্দাজ করে উঠতে পারছেন যে এর ভেতরে এই মুখুজ্জে সাহেবের স্বর্গ সদ্য প্রয়াত স্ত্রী রয়েছেন। ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া মানে উপরের দিকে চেয়ে কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল। কাঙালির মা মানে যে আমাদের মূল চরিত্র, যে অভাগী, এমন সময়ে একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, হাত রাঁধবি নে। এটা হলো গিয়ে কাঙালি। এই আমরা দেখলাম প্রথম এই গল্পের মধ্যে কাঙালির আগমন। তার ছেলে আসলো, কাঙালি তাকে বললো, কি রে মা, তুমি ভাত রানবা না? এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো তুমি? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধবো খন্ডে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্র স্বরে মানে খুব চিৎকার করে সে বলতে লাগলো, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথ চড়ে স্বর্গে যাচ্ছে। বামুন মা কেন বললেন? কারণ হচ্ছে ওরা উঁচু জাতের ওই মুখুজ্জে সাহেবরা, তারা হচ্ছেন ব্রাহ্মণ। তো সেই একে বলছে ব্রাহ্মণের মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? কারণ ছেলে তো তার মতো এরকম আবেগ আপ্লুত নয়, ছেলে বাস্তবে আছে। ক্ষণকাল নিরীক্ষণ করিয়া মানে কিছুক্ষণ, ক্ষণকাল নিরীক্ষণ মানে তাকিয়ে থেকে শেষে বলিল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। তুই খেপেছিস বলতে বোঝাচ্ছে মানে কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? মানে মাকেই তুই করে বলছে, ওটা তো ধোঁয়া। কই তুই রথ পাচ্ছিস কই? কই স্বর্গ কিসের কি? রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? মানে ওই ছেলে এটা বলছে আর কি, কাঙালি বলছে এটা ওর মাকে, অভাগীকে, এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, ছেলের অকল্যাণের কথা কেন আসলো? তার কারণ আমরা দেখতে পাবো এই আমাদের গল্পের অভাগী হচ্ছে অত্যন্ত কুসংস্কারে বিশ্বাসী একজন নারী, আর 8-10টা গ্রামীণ আটপৌরে নারীর মতো, এবং ওই যে তার চোখের জলে ছেলের অকল্যাণ হবে এই ধরনের ফালতু কথাবার্তা, তো এইগুলো হচ্ছে তার জন্য বিশেষ। কাঁদবো কিসের জন্য রে? চোখে ধো লেগেছে, বই তো নয়। হা, ধো লেগেছে, বই তো না। তুই কাঁদতেছিলি, চোখে ধোঁ লেগেছে, ধোঁ মানে হচ্ছে ধোঁয়া, বই তো নয়, বই তো নয় মানে হচ্ছে এছাড়া আর কিছু না। হ্যাঁ, তখন ও ভেঙে ধোঁ লেগেছে, বই তো নয়, তুই কাঁদতেছিলি? ওর মাকে বলল। মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখার তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায়, মূঢ়তা মানে হচ্ছে বলতে পারো যে অজ্ঞতা বা মূর্খতা, বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া, বিধাতা পুরুষ বলতে যিনি হচ্ছেন ভগবান তার কথা বলেছেন, অন্তরিক্ষে থাকিয়া। অন্তরিক্ষ মানে কি? অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ। অন্তরিক্ষ থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। মানে যখন বাপ মা সন্তানের নাম রাখে তখন মাঝে মধ্যে যেন আকাশ থেকে ভগবান শুধু এটা নিয়ে হাসি তামাশাই করেন না যে কি উদ্ভট নাম রাখলো, বরং অনেক সময় তিনি এটা মানে উপর থেকে যেন তিনি প্রতিবাদ করেন রীতিমতো, যে এটা কি নাম দিল, এটা এটা কোনো নাম হইলো, এটা কি নাম দিল, এই নামটা কি গেল ওর জীবনের সাথে?
আমরা এটা নিয়ে বলছি যে আচ্ছা কেন ওই নামের বিষয়টা আসলো। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। মানে নিজের নামটাই যেন ওদেরকে ভেঙাইতে থাকে, যাদের এমন উল্টাপাল্টা নাম। তো চলো দেখি উল্টাপাল্টা নাম বলতে আসলে বোঝাচ্ছেটা কি। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু, কাঙাল জীবন মানে কি, মানে খুবই এটা মানে একটা দুর্বিষহ টাইপ জীবন ছিল না, কাঙালের তো ফকিরের মতো জীবন ছিল। বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করেছিল। বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করেছিল। চলো দেখি কিভাবে। তাহাকে জন্ম দিয়া, মানে কাঙালির মাকে অর্থাৎ অভাগীকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। যেহেতু তার মা তাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে, নাম দিল অভাগী। ওই সময়ের কুসংস্কারাচ্ছন্ন সমাজ। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। চলো দেখি। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, এটা নিয়ে আমরা দেখবো অন্য বাঘিনী বলতে কি বোঝাচ্ছে। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল, অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। লাইনটা একটা একটা করে দেখাই। রসিক বাঘ নামে একজনের সঙ্গে বিয়ে হয় অভাগীর। সেই বাঘের, এটা রসিক বাঘ কিন্তু তার নাম, বাঘের অন্য বাঘিনী ছিল, এটাকে মজা করে বলেছে। মানে সে একটা দ্বিতীয় বিয়ে করে, আরেকটা বিয়ে করে, এবং আরেকটা বিয়ে করে সে হচ্ছে তার এই বউ অভাগীকে এবং যে সন্তান কাঙালিকে রেখে সে গ্রামান্তরে, মানে সে গ্রামের বাইরে চলে যায়। এবং অভাগী তার যে দুর্ভাগ্য সেটা, আর তার এই শিশুপুত্র কাঙালিকে নিয়ে সে গ্রামেই থেকে গেল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়েছে, মানে আজ তার বয়স 15 হয়েছে। সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে, বেতের কাজ করা। অভাগীর আশা হইয়াছে আরো বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে, যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানেন না। এই দুঃখ যে কি, এটা বলছে কিসের কথা? এটা বলছে সেই স্রষ্টার কথা। কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল, আঁচাইয়া আসিয়া মানে সে গোসল করে এসে দেখল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। মানে তাহার পাতের ভুক্তাবশেষ অর্থাৎ ওকে খেতে যা যা দিয়েছে ওটার পরে যা যা রয়েছে, ঠিক আছে, মানে সেটা হচ্ছে একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল না, খিদে নেই বই কি, মানে খিদে নেই এটা কেমন কথা? বই কি এটা একটা এক্সপ্রেশন, অনেকেই প্রশ্ন করতেই থাকবা যে বই কি মানে কি, বই কি মানে কি, বই কি মানে কি, মানে একটা এক্সপ্রেশন। এটা এমন খিদে নেই বই কি, মানে খিদে নেই এটা আবার কেমন কথা, এরকম। কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল, তাহাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। প্রসন্ন মানে খুব খুশি খুশি মুখে। অর্থাৎ এটা বুঝিয়েছে যে মা কেমন, মা তো তার স্বভাবজাত ভাবেই সন্তানকে হচ্ছে মা সবার আগে খাওয়ায়, সে নিজে না খেয়েও সন্তানকে খাওয়ায়। তো বোঝাচ্ছে যে কাঙালির যে এঁটো খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে মা রেখে দিয়েছে, যে যদি সেখান থেকে সে কিছু খায়। তো এটার জন্য কাঙালি হাড়ি দেখতে চেয়েছে, যে তুমি এইভাবে, মানে হতে পারে না, তোমার খিদে নেই মানে, তুমি খিদে নেই বললেই হলো। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, মানে একদম মায়ের কোলে বসে গল্প শুনে এমনটা হয় না। কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া, মানে সে অনেক উইক ছিল ছোটবেলা থেকেই, মায়ের ক্রোর ছাড়িয়া, মানে মায়ের কোল ছেড়ে বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ সে পায় নাই, বাইরের সঙ্গী সাথীদের সাথে মেশার সুযোগ সে পায় না। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এখানে বসেই তাকে খেলাধুলার স্বাদ মিটাতে হয়েছে, মানে মায়ের সাথে থেকেই। মাই ছিল তার খেলার সাথী। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নে এলি? নে মানে হচ্ছে গোসল করা, নে এলি মানে গোসল করে এলি। মরা পোড়ানো কি তুই মা? শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে কহিল, মরা পোড়ানো কি তুই
এতটুকু ছেলে বলেছে, মরা পোড়ানো কি তুই? মা সাথে সাথে ছেলের মুখ আটকেছে। মা শশব ব্যস্ত। শশব ব্যস্ত মানে কি বুঝায়? শশব ব্যস্ত হচ্ছে, যদি এটা একটা আমরা সমাসে শব্দটা দেখতে পাই, শশব ব্যস্ত, এটার মানে হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত। শশক মানে হচ্ছে খরগোশ। আমাদের প্রাণী গোত্রে মানে প্রাণীকুলের মাঝে খরগোশ কিন্তু খুবই চঞ্চল একটা প্রাণী। তো খরগোশের মতো ব্যস্ত মানে অনেক ব্যস্ত। মা তাড়াতাড়ি ছেলের মুখে হাত চাপে দিয়ে গেল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। মানে সতী লক্ষ্মী মা বলতে, মা ঠাকুরন বলতে বুঝালেন যে অনেক ভালো, অনেক ভদ্র, অনেক ভাগ্যবতী তিনি, তিনি রথে করে স্বর্গে গিয়েছেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখনু কাঙালি। মানে সে চোখে দেখেছে। বামুন মা রথের উপরে বসে না, বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা মানে তার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগে। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? বিন্দির মা, বিন্দির মা এটা একটা ক্যারেক্টার এই গল্পের মাঝে আমরা পেলাম। সেদিন রাখালের পিসিকে বলিতেছি। এখানে ক্যাঙ্গা ভুলে এসেছে, এটা হবে কাঙালির মা। কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। মানে অনেক ভালো মানুষ কাঙালির মা, অভাগে, ওকে নিয়ে বলছে। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিল, মানে এটাও বলছে যে ওই দিন মানে ওদের বিন্দির মা সেদিন রাখালের পিসিকে এটা বলছিল যে ওর মায়ের মতো ভালো কেউ নাই। এটাও বলে তারপরে বলতেছে যে বাবা যখন তোরে ছেড়ে দিলে, তখন তোরে কত লোকে তো নিকে করতে সাধাসাধি করলে। নিকে মানে কি? নিকে মানে হচ্ছে বিয়া বা বিয়ে। এটা হচ্ছে একটা আরবি শব্দ নিকাহ, ওখান থেকে নিকে এটা বলছে। কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্যে? হা মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাতাটা পেতে দেব মা? টুবি, ক্যাতা মানে হচ্ছে কাঁথা। চুপ করিয়া রহিল মা। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? মানে খাবে কি দিয়ে? ওরা তো দিন আনে দিন খায়। না দিকে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। প্রলুব্ধ মানে ওকে আর হচ্ছে একদম আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করতে হইল না থাকার জন্য। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর, আর সেই পক্ষীরাজ ঘোড়া। কোটালপুত্তুর বলতে বলতে পারো যে ওই রাজ্যের একদম যে হচ্ছে হেড গার্ড, এমন তার ছেলে, রাজার ছেলে, আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা, মানে একই গল্প অনেকবার শুনেছে। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল, যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। চলো দেখি তো নিজের সৃষ্টিটা তার কি। আসলে সে ওই মৃত্যুতে সেই শব পোড়ানোটা দেখে, ওই মরা পোড়ানো দেখে সে এতটাই এটাতে আকৃষ্ট হয়েছে, সে হচ্ছে তার কথাবার্তা সবকিছুকে টেনে নিয়ে আসছে। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল।
সন্ধ্যের ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল। চরাচর ব্যপ্ত করিল মানে যে চারিদিক ছেয়ে গেল সবকিছু অন্ধকারে, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না, কেহ উঠিল না। গৃহস্থের শেষ কর্তব্য মানে হচ্ছে ঘরের যে শেষ কাজটা, এটা সমাধা মানে শেষ, এটা শেষ করার জন্য কেউ আজকে আর উঠল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন, গুঞ্জন মানে শব্দ, বলে যাও নিস্তব্ধ পুত্রের কর্ণে কানে সুধা বর্ষণ। সুধা বর্ষণ মানে হচ্ছে যেন কানে অনেক আরাম লাগছে, অনেক ভালো কিছু শুনছি, সেটা যেন চলতে লাগলো। অর্থাৎ সেই অন্ধকারের মাঝেই যেন তার এই পুত্র যে হচ্ছে চুপচাপ হয়ে আছে, রুগ্ন মাতার অসুস্থ মায়ের এই অবাধ বলে যাওয়া গল্প যেন তার কানের মাঝে সুধার মতো মনে হলো, খুব ভালো লাগছে। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, ওই একই কাহিনী, সেই রথ, সেই রাঙা পাটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। ওই আগুন তো আগুন নয়, ওটাই যেন ভগবান। তার আকাশ জোড়া ধুঁয়ো তো ধুঁয়ো নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার, কি মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু কইল, যা, বলতে নেই, কারণ ওর মা তো মৃত্যুর কথা বলছে, এটা নিজের মাকে বলছে, এগুলো বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না। তপ্ত নিঃশ্বাস মানে গরম নিঃশ্বাস ফেলে সে বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। অভাগীর স্বর্গ ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন কণ্ঠে কহিল, মানে ভাঙা ভাঙা গলায় বলিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। মানে সে বারবার ওই সে যেই দেখে এসেছে যেভাবে মৃত্যুবরণ, ওটার কথাই বলছে। আমাকে বিদায় দে, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দিবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক, এটা কেন বলা হচ্ছে? জীবনকে অনেক সময় নাটকের সাথে তুলনা করা হয়, তার কারণ নাটকে যেমন উত্থান পতন, হ্যাপিনেস, ট্র্যাজেডি সবই থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেও তেমনই থাকে। তো নাটকের শেষ অঙ্ক বলতে কি বোঝানো হয়? নাটকে কিন্তু অধ্যায় হিসেবে বলা হয় না, নাটকের অঙ্ক বলা হয়, অঙ্ক, এক একটা অধ্যায়কে, এক একটা পার্টকে। তো সেই তার নাটকের জীবনের শেষ অঙ্ক মানে যেখানে তার জীবনটা শেষ হচ্ছে, যেই পর্বে যে পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, এটা অনেকটা শেষ হতে চললো এবং এটার আর বেশি বাকি নেই, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্য ভাবে। ৩০টা বছর মানে দেখো, ৩০ বছরের লাইফ স্প্যান, কতটুকু বছর, ৩০ বছর মাত্র বাঁচছে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস, অন্য গ্রামে থাকে। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। আচ্ছা, ঘটি বাধা দিয়া বলতে কি বুঝিয়েছে জানো? এটা হলো, ওরা তো অনেক গরিব, ওদের কাছে তো কোনো টাকা ছিল না। এখন ডক্টরও যেমন ভিজিট ছাড়া দেখতে চাবে না, একইভাবে কবিরাজও তো টাকা ছাড়া কোনো চিকিৎসা দিতে চাচ্ছে না। পরে যে ঘটি ছিল ওটাকে বন্ধক দিয়েছে, বন্ধক দিয়ে ১ টাকা পেয়েছে, সে ১ টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না। গোটা চারেক বড়ি দিলেন, তাহার কত কি আয়োজন, মানে গোটা চারেক বড়ি, ওষুধ দিল, ফল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, দেখো কি বউ করছে সে, কেন তুই ঘটি বাধা দিতে গেলি, কেন করলি? হাত পাতিয়া বড়ি কয়টা সে গ্রহণ করলো, মাথায় ঠেকাইয়া ওগুলোকে সে আগুনে ফেলে দিয়ে কইল, ভালো হইতো এতেই হব। বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। মানে বাগদি দুলের ঘরে বলতে মূলত বোঝানো হচ্ছে এখানে যে এই নিচু জাতের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। আসলে সে যেহেতু অনেক কুসংস্কারাচ্ছন্ন ছিল, এই ওষুধের প্রতিও তার বিশ্বাস ছিল না, এই ওষুধকেও বিশ্বাস করতে পারছিল না। ২ দিন এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, মানে মুষ্টিযোগ বলতে যে যা যেভাবে জানে যে এই রোগের সমাধান, সে ওভাবে করে। যেমন আমি গ্রামে এতটাই কুসংস্কার দেখেছি যে মানুষের গায়ে নাকি যদি হচ্ছে তোমার কেটে যায় বা ঘা হয়,
তখন নাকি যে দা বা বটি যদি জং ধরে যায়, এটা থেকে কিন্তু তুমি যদি এভাবে ঘষো তাহলে কিন্তু ওই জংটা হচ্ছে ওই রাস্টটা কি হবে, এটা গুড়া 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 করে পড়বে। ওইটা দিলে নাকি এটা ভালো হয়। মানে কি বলবো, কিছু বলার নাই। তো এইরকম আর কি, ধরো কুসংস্কারাচ্ছন্নই থাকে গ্রামীণ সমাজ। আর তৎকালীন হিন্দু গ্রামীণ সমাজ অসম্ভব কুসংস্কারাচ্ছন্ন ছিল। এটা যে আমল, সে আমলে কবিরাজকে 1 টাকা দেওয়া লাগতো, এখন বুঝো কবিরাজকে কয় টাকা দেওয়া লাগে। দিন 2-3 এমনি গেল। আচ্ছা, মুষ্টি যোগ জানি তো, কেউ হচ্ছে হরিণের শিং ঘষা জল তাতে ঠিক হবে। গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া, সেটা হচ্ছে গেটে করি যেগুলো, সেই কড়িগুলোকে যদি পুরানো হয়, করে সেটা মধুতে দিয়ে সেটা যদি ওকে খাওয়ানো হয় তাহলে ঠিক হবে। এটা অব্যর্থ এমন নানা ওষুধের সন্ধান দিয়ে যে যাহার কাজে গেল। ছেলে মানুষ বাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে। ছেলে তো অনেক ব্যতিব্যস্ত হয়ে গেছে, কারণ ছেলে প্রত্যেকটা সন্তানই চায় যে তার মা বাঁচুক। তো সে ওই মানুষের উদ্ভট উদ্ভট জিনিসগুলো সে ফলো করার চেষ্টা করছে। দেখো এইখানে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক চমৎকার একটা জিনিস দিয়ে দিয়েছে। তুমি কি জানো, মানুষ বেশিরভাগ সময় যখন অন্য কারো কাছে কোনো সাজেশন চায় বা কোনো কিছুর সমাধান চায়, এটা হয়তোবা সমাধানটা খুব ইজি একটা সমাধান ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবেই যখন তোমার কাছে কেউ সমাধান চায়, তুমি হয়তোবা একটা ইউনিক সমাধান তাকে দেবার চেষ্টা করবা। এই সমাধানটা সে সচরাচর অন্য কোথাও পাবে না বা এরকম একটা কিছু, এবং যেটা হয়তোবা তুমি নিজেও নিজের প্রতি অ্যাপ্লাই করো নাই বা তোমার নিজেরও ধারণা নাই। তো দেখবে যে অনেকে প্রেমে ছ্যাঁকা খেয়ে এর ওর কাছে যে কিভাবে সে এরকম ছ্যাঁকার কষ্ট থেকে মুক্তি পাবে এটার জন্য সমাধান চায়। তখন বিভিন্ন মানুষ নানা রকম ইউনিক সমাধান দেবার চেষ্টা করে। তো কেউ এই নর্মাল সমাধানটা দেয় না, যে ভাই তুই তোর কাজে ভালো মতো মন দে, চোখের দূরত্ব মানে মনের দূরত্ব, সময় যাবে, তুই কাজে ব্যস্ত থাকবি, এক সময় এমনি মানে তুই ভুলে যাবি, মানে টাইম উইল হিল এভরিথিং। এটা কেউ বলবে না, বা বেশিরভাগ মানুষই বলবে না। ইউনিক সমাধান বলে তুই এইটা কর, ওইটা কর, এমনটা কর, এমনটা কর, তুই ওর ছবি পুরায় ফেল, তুই নিজে মনে মনে লেখ, তুই কি হিংসা বা কি তোর ক্রোধ জাগতেছে ওগুলোকে আগুনে পুরায় ফেল। এইসব ভক্কর চক্কর গাঁজাখুরি কথাবার্তা। তো আমাদের কিন্তু সিম্পল সলিউশন দরকার জীবনে অনেক সময়। এই জন্যই আমাদের জীবনে নানা রকম মোটিভেশনাল স্পিকারদের কথা, এবং আমাদের জীবনে নানা রকম মোটিভেশনাল স্পিকারদের কথার পাশাপাশি আরো নানা রকম বিষয়াদি বেশিরভাগ সময়ই কাজ করে না। এই কাজ না করার পেছনের কারণ কি? কাজ না করার পেছনের অন্যতম কারণ যদি বলি বা মূল কারণ যদি বলি, সেটা হলো তারা এমন এমন সব ইউনিক উদ্ভট কোনো সমাধান দিতে চেষ্টা করে, এই সমাধানগুলো আসলে বাস্তববাদী নয়। যেমন এখনকার দিনের তুমি যদি অনেক নিউট্রিশনিস্টের কথাও দেখো যারা বাংলাদেশী, মানে এমন ভাবে পোর্ট্রে করছে যে ভাত খাওয়া এটা রীতিমতো বিষ খাওয়ার মতো। আরে ভাই, আমার পূর্বপুরুষ সবাই ভাত খেয়ে আসছে, তারা তো অনেক সুস্থ ছিল। আমার দাদা খালি পায়ে হাঁটতে দিক আমি গ্রামে, যতবার ঢাকায় আসছে উনি লুঙ্গি পরে আসতো, এমন না যে তার প্যান্ট কেনার টাকা ছিল না। তিনি অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ মানুষ ছিলেন, কিন্তু যেই পরিমাণ সুস্থ অবস্থায় তিনি বেঁচেছে, কই তারে তো চাইনিজ মাইনিজ দিলে তো সে ওটা ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওই ধরনের খাবার সে খাবে না। বার্গার টার্গার এগুলো কোনো খাবারই মনে হইতো না আমার দাদির কাছেও। কিন্তু তারা যেইভাবে সুস্থ অবস্থায় বেঁচেছেন, তারা কি খাইতো? তারা 3 বেলা ভাতই খাইতো বেশিরভাগ সময়, গরমের দিনে পান্তা ভাত খাইতো। তারা কি অসুস্থ ছিলেন? এবং যেহেতু তার লাইফস্টাইলের মধ্যে অনেক পরিশ্রম ছিল, আলাদা করে আমাদের মতো ব্যায়াম করার প্রয়োজন পড়তো না, কিন্তু হাউ ক্যান ইউ সে, এটাই তো উদ্ভট না, মাঝে মধ্যে ইজি সলিউশন দরকার। তো এখানে যখন মানুষ এরকম অদ্ভুত অদ্ভুত সলিউশন দিচ্ছিল, হরিণের শিঙের ঘষা দিয়ে জল দেওয়া লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এই সেই নানা রকম কথা। কোবরেজ মানে হচ্ছে কবিরাজ। আমি এমনি ভালো হব, কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে, মানে রোগ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি। মানে তুই দুটো ভাত তুই নিজের জন্য নিয়ে খা, আমি চেয়ে দেখি। ওই সন্তান খাচ্ছে এটা দেখেও মায়ের ভালো লাগে। কাঙালি এই প্রথম অপটু হস্তে, মানে অপটু মানে সে ওটাতে একদমই আনাড়ি ছিল, বা সে এটাতে আসলে পারতো না, তার কোনো দক্ষতা ছিল না, সেই হাতে মানে আনাড়ি ভাবে সে ভাত রাখতে প্রবৃত্ত হইল বা সে শুরু করলো। না পারিল ফ্যান ঝাড়িতে মানে মার ফেলতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে, উনান তাহার জ্বলে না, মানে উনুন, উনুন জ্বলে না। আর ফ্যান মানে কি? ফ্যান মানে যে যে মার গালা বলে না, ওটা আর কি, বা মার পাশানো বলে অনেক অঞ্চলে আমাদের দেশে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়। জল পড়ে তো ধোঁয়া হবেই। এখন তুমি যদি ধরো চুলার মধ্যে তুমি ইয়ে করো, পানি মারো, তাহলে কি হবে? তো ধোঁয়া হবে, এরকম। তো
ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, দেখে যে তার সন্তানটা এখন ঠিকমতো ভাত রান্না করতে পারছে না, দেখে ভাতটাও জুটছে না। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, কারণ অনেক অসুস্থ অভাগী। শয্যায় লুটাইয়া পড়িল খাটে। হাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবলই অবিরল ধারায় জল পড়িতে লাগিল, মানে গ্রাম, মানে অনেক কাঁদতে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। এই যে নারী, পালস। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সুমুখে, সুমুখে মানে সম্মুখে বা সামনে, মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে ও গায়ে উঠে গেছে যে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল। তথাপি তথাপি মানে হচ্ছে এরপরেও আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়, আর কিছু না। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদাকাটি করিস বাবা, বলিস মা যাচ্ছে। মানে একটু কান্নাকাটি করে হলো যাতে তাকে আনে, কারণ তার মাটা, অর্থাৎ ওই রসিকদুলের যে ওয়াইফ, সে আর বেঁচে থাকবে না, চলে যাচ্ছে, মরে যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদের কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, মানে কাঙালি, আমার নাম করলেই সে দেবে। নাপিত বৌদির কাছে আলতা চাইল। আমাকে বড় ভালোবাসে, ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনেছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। আলতা টালতা, কারণ ওই যে ওই মৃত্যুটা এখনো তার চোখে ভাসে। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মৃত্যু শয্যায় আমাদের এই অভাগী, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, মুখের উপরে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। সংসারে এই পৃথিবীর আর কোনো হিসাব নিকাশ নাই অভাগী। কাঙালি কাঁদিয়া কহিল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না। হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পা। দেখো, এটা দিয়ে কি বুঝিয়েছে? হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা, মানে এই যে তার এক মনের ভেতরে গভীর সঞ্চয় করা একটা বাসনা বা ইচ্ছা ছিল, কি সেটা ছিল যে ও শেষ পদধূলিটা নিবে ওর হাজবেন্ড রসিকদুলের কাছ থেকে, তার পায়ের ধুলো নিবে। সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। সংস্কার কখন হয়? ধরো, তুমি ভাবতে এতদিন একটা জিনিস, কিন্তু না, তোমার চেতনা এখন সংস্কার, একটা নতুন জিনিস আসলো। ওটা যেমন তোমার চিন্তাধারাটা বাড়ি মারে, এরকম যেমন ওকেও বাড়ি মারলো। তখন এই মৃত্যু পথযাত্রী যেন হাতটা বাড়ালো। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল, বুঝছে না সে কি হচ্ছে আসলে। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহার কল্পনার অতীত। মানে ওকেও কেউ এত সম্মান করে যে ওর পায়ের ধুলো চাইতে পারে, এটাও হতে পারে, এটা সে ভাবতেও পারে না। এই গল্পের এই অংশে এসে আমরা দেখতে পাই যে অসম্ভব অনুশোচনায় পড়ে যায় রসিকদুলে। মানুষের জীবনে এমন হয় না যে হয়তোবা তুমি অনেক অবিচার অন্যায় করেছো, কারোর সাথে অনেক খারাপ আচরণ করেছো, তো তারপরেও সে তোমার সাথে এমন একটা আচরণ করলো বা সে তোমাকে এতটা ভালোবাসা এর বিনিময়ে দিল প্রতিদানে, যে তুমি নিজেই আসলে অনুশোচনায় পড়ে গেলা বা লজ্জায় পড়ে গেলা যে তুমি এটা কি করলা জীবনভর, তুমি কার সাথে কি করলা, তুমি চিনলা না। যেটা ছিল হয়তোবা হীরা রত্ন, তুমি সেটাকে চিনো নাই, তুমি সেটাকে ভাবছো অন্য কিছু। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, এটা একটা চরিত্র এই গল্পের মাঝে, আমি আগেও বিন্দির পিসি নামটা এসেছে। সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, অসন বসন মানে থাকার জায়গা দেয় নাই, বসন মানে কাপড় দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। কারণ সেটা নিতে পারে না। দিন শেষে মানুষ তো, হিউম্যান তো। সে এত অবিচার করেছে, অন্যায় করেছে তার ওয়াইফের সাথে, তার তার সন্তানের সঙ্গে, একটা খোঁজ খবরও নেয় নাই কোনোদিন। সে আরেকটা বিয়ে করে সে চলে গেছে। তো সে এটা ইমোশনাল হয়ে গেছে যে এটা সে কার সাথে কি করলো। রাখালের মা বলিল, এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন? রাখালের মা
এই চরিত্রটা এখানে বলল। এমন সতীলক্ষ্মী মানে এমন ভালো মেয়ে, সে বামুন কায়েত, বামুন বলতে ব্রাহ্মণ বোঝানো হচ্ছে। এটাও হিন্দুদের একটা, সবচেয়ে হিন্দুদের একটা না, মানে সনাতন ধর্মের সবচেয়ে উঁচু জাত। কায়েত হচ্ছে কায়স্থ, এটাও একটা উঁচু জাত। ব্রাহ্মণের মতো এত উঁচু না, কিন্তু এটাও একটা উঁচু জাত, ওর মতো দুলের মতো নিচু জাত না। সে অত ভালো ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালে কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাঙালির হাতের আগুনের লোভেও যেন প্রাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না। মানে অভাগীর অভাগ্যের দেবতা বলতে অভাগীর যেই মানে দেবতা, অর্থাৎ যে হচ্ছে মেইনলি অভাগীর এই জীবনের সকলতে একটা দুর্ভাগা। ওর জন্মটাই হয় ওর মায়ের মৃত্যুর মধ্য দিয়ে, ওর হাজবেন্ড ওর সাথে থাকে না, তো আরেকটা বিয়ে করে চলে যায়। তো সেই অভাগ্যের যে দেবতা, যেগুলো সব কন্ট্রোল করছে ওদের বিশ্বাস অনুযায়ী, সে কি ভাবিলেন আমরা জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল, তীরের মতো বিধিল। ঠিক আছে, সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। এখানে হচ্ছে অনেকটা মক করে, এখানে টিজ করে বলল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ওরকম ছোট জাত কি আবার স্বর্গে যাবে? ওটা কি আসলে হয়? ব্রাহ্মণরা যেভাবে নিজেদেরকে প্রকাশ করে, নাকি আবার তাদের রথ হয় না, তাদের হেঁটে হেঁটে স্বর্গের দিকে রওনা দিতে হয়? কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। কুটির প্রাঙ্গণে মানে বাসার প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়োল চাহিয়া আনিয়া, একটা কুড়াল এনে রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল। কুড়াল কাড়িয়া লইয়া কহিল, শালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ। একটা বেল গাছ ছিল। দারোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল। হিন্দুস্তানি দারোয়ান বলতে বোঝাচ্ছে ওর মেইনলি ভাষা ছিল হচ্ছে হিন্দি ভাষা, ওটা বাঙালি না। কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। কত বড় খারাপ দেখো, তখন মানুষের চিন্তাধারা কতটা অমানুষের মতো ছিল। জাতপাতের যে চিন্তা, যে অশৌচের ভয়ে, অর্থাৎ মৃত যেই এরকম নিম্ন জাতের মানুষ আছে তার মৃতদেহ যেহেতু ছুঁয়েছে, অমন মানুষকে যদি তুমি ছোও তাহলে তোমার জাতেও এখন একটা ঘাপলা হয়ে যাবে। তাই একদম হাত দিল না তাহার গায়ে। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ এটা ভালো হয় নাই। সবাই স্বীকার করছে না রসিক কাজটা ঠিক করে নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে। কাঙালির মার শেষ ইচ্ছা ছিল একটাই, ওই ওকে যেন একটু পুরানো হয়। তো দারোয়ান ভুলিবার পাত্র নয়, সে হাত মুখ বাড়িয়া জানাইলো এ সকল চালাকি তাহার কাছে খাটবে না। আচ্ছা, আমি গল্পটা আর পুরোটাতে যাব না, এইভাবে লাইন বাই লাইন আমি এখন লাস্টের দিকে চলে যাই। মেইন অংশটা আমরা আসলে শেষ করে ফেলেছি। সেটা হলো এভাবে চলতে থাকে, এবং ওর হাজবেন্ড রসিক দুলে আর অন্যদিকে ওর ছেলে কাঙালি নানাভাবে চেষ্টা করে যে কোনো কিছু একটা জোগাড় করার জন্য, যাতে এই কোনো কিছু একটা জোগাড় করার জন্য যাতে ওর একটু মরাটা পোড়ানো যায়, যার সব দেহটা যাতে পোড়ানো যায়। কিন্তু কোনোভাবেই তারা সেটা পারে না, এবং তারা নিচু জাত দেখে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় চারিদিক থেকে সবাই। তো এভাবেই চলতে থাকে, এভাবেই চলতে থাকে, এভাবে চলতে থাকে, নানাভাবে চেষ্টা করা হয়, ওরা বকা খায়, মার খায়, এভাবে চলতে থাকে। এরপরে কি হবে? কাঙালি আর প্রার্থনা করিল না। ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে জীবনে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। অর্থাৎ তার বয়স যেন অনেক বেড়ে গেল, এক্সপিরিয়েন্স যেন অনেক বেড়ে গেল। 15 বছরের জীবনে সে এ ধরনের অভিজ্ঞতা পায় নাই। তার মায়ের মৃত্যুর পর তার মায়ের জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে যে সে দেখলো আসলে এখানে বিচার, এখানে ধর্ম, ঈশ্বর, সে যেন শুধু ভদ্রপল্লীতেই থাকেন। এইখানে ঈশ্বর আসেন না, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। রাখালের মা যেহেতু পারে নাই, তারা শেষ পর্যন্ত ওভাবে একটা কাঠ জোগাড় করে
তার দেহটাকে পোড়ানোর জন্য হাতে একটা খড়ের আটি কোনো রকম জ্বালিয়ে দিল। ওটাই তাহারি হাত ধরিয়া মায়ের মুখে শুধু একটু স্পর্শ করে। কারণ অভাগীর ইচ্ছা ছিল যে ওর মুখাগ্নি হবে, ওর ছেলে কাঙালি। ও যে সেই মুখুজ্জের স্ত্রীকে দেখেছিল যে তার ছেলে যেভাবে মুখাগ্নি করে ওভাবে মুখাগ্নি করবে, এটা হয় নাই। কোনো রকম করে এই খড়ের যে চিহ্নটা বিলুপ্ত, সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে, মানে উপরের দিকে তাকিয়ে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। কারণ ওখানেই বারবার রথের কথা বাঙালি বলছিল। এই ছিল আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প এতটুকু পর্যন্তই। আমরা পরের কবিতাটুকু পড়বো, কিন্তু তার আগে আমি 5 মিনিট তোমাদের প্রশ্নোত্তর নিব। রাইসুল, তুমি একটু কাইন্ডলি প্রশ্নটা অন করে দাও। আমি একটু ওদের কাছ থেকে তোমাদের কি প্রশ্ন আছে না আছে সেই প্রশ্নটা নেই। গেটে করি মানে কি? গেটে করি মানে হচ্ছে কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। ঠিক আছে, মুষ্টি যোগ, এটা আমি বলেছি যদি তারপরে দেখাচ্ছি। টোটকা জাতীয় চিকিৎসা। অসন মানে হচ্ছে খাদ্যদ্রব্য, সরি আমি বলেছি থাকার জায়গা, মানে আহারের বস্তু। অসন মানে খাবার, আর বসন মানে হচ্ছে জামা কাপড়। হুম, ঠিক আছে। চটজলদি প্রশ্ন দেওয়ার মতো সময় নেই, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলো। দিয়েছো রাইসুল? হ্যাঁ, বলো। পক্ষীরাজ হচ্ছে কল্পনা একটা চরিত্র, যেটা হচ্ছে এমন পাখি যে হচ্ছে মানে ধরো উঠতে পারে, এমন একটা কিছু বোঝাচ্ছে আর কি। মানে পক্ষীরাজ ঘোড়া, যে ঘোড়া হচ্ছে উঠতে পারে। পুলকে মানে অনেক খুশিতে, এমন। হুম। অভাগী মানে হচ্ছে যার ভাগ্যটা কোনো জানো। হুম। পুলকে মানে অনেক খুশিতে। রূপকথার গল্প বলে না, ওইটা আর কি, ওই রূপকথার কথা এখানে বুঝিয়েছি। হুম। ভগ্নকণ্ঠে মানে ভাঙা গলায়। বর্ষীয়সী মানে অনেক বয়স্ক। বিন্দির পিসি এখানে একটা চরিত্র, বিন্দি একটা মেয়ে, তার পিসি। হুম। একটু একটু উপরে উঠে কি জানি ক্যারেট কলেজ নিয়ে কি জানি লিখেছে। কমিশন পদে রহিম আবেদন করি নাই, মোটেও তা না। আমি 75 বিএমএ লং কোর্সের গ্রিন কার্ড হোল্ডার, আমি ইচ্ছা করে জয়েন করি নাই। বল, নিচে নাম। হুম, থ্যাংক ইউ যে আমার ভয়েস তোমার ভালো লেগেছে। অসন মানে কি? মাত্র শবদাহ মানে হচ্ছে মৃতদেহ পুরানো, এটা। হল, হল মানে হচ্ছে বলতে পারো যে ভিলেন, ভিলেনের চরিত্র এটাকে বলা হয়। হুম। ম্লান মানে হচ্ছে মলিন। গল্পের মূল কথা হচ্ছে যে হিন্দু ধর্মের এই জাত প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, এবং প্রতিটা মানুষই সমান। শুধু ধর্মকর্ম কিংবা বিচার কার্য সে শুধু ধনীদের জন্যই হবে তা নয়। দুর্ভাগ্যজনকভাবে এখন এখন এমনটাই আছে পৃথিবী, কিন্তু ধনীদের জন্যই বেশিরভাগ জিনিস। গেটে করি কি মাত্র বললাম শামুকের। পলকহীন মানে যে চোখের পলক ফালানো, মানে চোখের পলক পড়ছে না, এটা 50 বর্ষ। এটা আমি জানি না সাদ, এটা কি? লাইনটা একটু লেখো কাইন্ডলি। আচ্ছা, গোমস্তা নির্বিকা। অসম্মানে মাত্র বললাম তো খাবার দাবার। দুলে প্রথমেই বলেছি, ওরা হচ্ছে যারা পালকি বহন করে ওই আহ সম্প্রদায়। হ্যাঁ, ওখানে ক্যাংলাই ছিল আমি জানি, তো আমি জাস্ট লিখেছি কাঙালি। ক্যাংলা ওটা হচ্ছে তোমারও মানে বলছে আর কি, নামটাই হয়। ধরো বললো রতন, কারণ রতন না এভাবে বলছে, ক্যাংলা। 65+ মার্চ, শিখোকে ফলো করো, তাহলেই পেয়ে যাবো ইনশাল্লাহ। ছেলে মানুষ কাঙালি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে একজন যে ফ্যান বাড়িতে, ওই জিনিসটা কিছু না। সেটা হলো যে কাঙালি যখন ভাত রান্না করতে গেছে, সে ভাতটা রান্না করতে পারে নাই ঠিক মতো। তো ওটার কারণেই তখন তার মা ওটা দেখে খারাপ লাগছে যে তার ছেলে এখন সে ভাতটা বেড়ে দিতে পারতেছে না, বলে পারতেছে না সে ঠিক মতো চুলা জ্বালাইতে, আরো ভাতটা ফেলে দিচ্ছে চারিদিকে, খেতে পাচ্ছে না, এরকম আর কি। লক্ষ্মীপুরে আমি কখনো যাইনি, কিন্তু চাঁদপুরে আমার গ্রামের বাড়ি, চাঁদপুরের কচুয়াতে। একটু উপরে উঠি তো, একটু উপরে উঠি, একটু উপরে উঠি, আরো আরো উপরে উঠি তো। স্যার আইএসএসবি কি কঠিন? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড আমার কাছে কঠিন মনে হয় নাই ব্যক্তিগতভাবে। তো আমি 2বার আইএসএসবি তে গ্রিন কার্ড পাইছি। ক্যারেট কলেজের জন্য প্রি আইএসএসবি বলতে আরেকটা জিনিস আছে, শুধুই ক্যারেট কলেজের স্টুডেন্টদের হয়। ওইটা আমাদের হতো যখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখন আমরা আসি আবার আইএসএসবি, এই যেখানে হয় মানে ঢাকা ক্যান্টনমেন্টে যেখানে আইএসএসবি বোর্ডটা, তো ওইখানে হচ্ছে আমি ওটা তো গ্রিন কার্ড পাইছিলাম।
ফাইনাল হয়, আমার এইচএসসি এর পরটাতে আমি গ্রিন কার্ড পাইছিলাম। সো আমার কাছে আইএসএসবি কঠিন কোনো কিছু মনে না। আমি যেমন আমি ওটাকেই প্রকাশ করছি। তুমি যেমন সেটাকেই প্রকাশ করো, আর কিছু নাই। লক্ষ্মীপুরে আমি কখনো আসি নাই। বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আফিয়া, খুবই ইম্পর্টেন্ট। তানজিলা না, শেষ পর্যন্ত অভাগীর পায়ে আলতা দেওয়া হয়েছিল, ওকে পুরাইতেই পারে নাই, শেষ পর্যন্ত ওকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। রাখালের মা এখানে একটা ক্যারেক্টার। না রহিম, আইএসএসবি নিয়ে আমি তো উত্তর দিয়েছি মাত্র একবার। কিছু বইয়ের নাম বলেন যা পড়লে উপকার হবে। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, একটা বই পড়ো। মূঢ়তা, উচ্চারণ মূঢ়তা, এমন। এমন কতগুলো দুঃখদায়ক গল্পের নাম বলো। ছুটি পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের। ইয়ামিন, তুমি যে কমেন্টটা করেছো, এই কমেন্টটা আমি একটু বলবো যে আহ, রাইসুল তুমি একটু কাইন্ডলি ওর ইয়াটা নোট ডাউন করো, এবং আমরা, আমার মনে হয় যে ওর সাথে যোগাযোগ করা উচিত। তুমি একটা ধর্ম নিয়ে কখনো এইভাবে একটা কমেন্ট করতে পারো না, এবং যেটা অবশ্যই সরাসরি আমাদের শিখর ভ্যালিউজ এর সাথে বা যে কোনো মানুষের ভ্যালিউজ এর সাথে এটা কিন্তু একটা পরিপন্থী কাজ। তুমি এটা খুব খারাপ একটা কাজ করেছো ইয়ামিন, তুমি যেই কমেন্টটা করেছো মাত্র। একটু কাইন্ডলি ওর প্যারেন্টস এর সাথে যাতে কথা বলা হয়। ঠিক আছে, তো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা জীবন সঙ্গীতে চলে যাচ্ছি। আমরা আর কথা বাড়াবো না। জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা। এটা অসাধারণ একটা কবিতা, এবং এই কবিতাটা নিয়ে কথা বললে আমি অনেক কিছু বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্লাসের সময় আছে সব মিলিয়ে 19 মিনিট। 19 মিনিটের মধ্যে আমার ছেড়ে দিতে হবে এই স্টুডিওটা। তো আমি জীবন সঙ্গীত নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তোমরা ইউটিউবে আব্দুল্লাহ আল মেহেদি জীবন সঙ্গীত লিখে সার্চ করলে অনেক বড় একটা ডিসকাশন পাবে। জীবন সঙ্গীত অনেক বড় ডিসকাশনের দরকার নাই, কিন্তু এটা চমৎকার একটা কবিতা, সে নিয়ে কোনো সন্দেহ নাই। ওটা আরো বিশদে জানতে পারবা, কিন্তু আজকে যা বলছি আমি এই মুহূর্তে ক্লাসে, এটা তোমার জন্য যথেষ্ট। এটা তুমি মাথায় রাখলেই হবে। এরপরেও হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু, আমরা তার নাম খুব একটা যদিও জানি না, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের পরে তিনি কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম, মানে অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি 1838-এ জন্মেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন 1903-এ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো হুগলি জেলার, এর পশ্চিমবঙ্গে এটা হুগলি জেলাতে। আর আমি আসলে উনার এই জীবন নিয়ে আর কিছু বলবো না, কারণ কবি পরিচিতিতে এখানে বোঝানোর কিছু নাই, এগুলো তুমি নিজে পড়েই বুঝে ফেলবা। তবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা কথা না বললেই নয়, তার জীবনটা অনেকটা বাংলা সিনেমার মতো। তিনি যখন কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়তেন, তিনি এতটাই টাকা পয়সার সমস্যায় ছিলেন যে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে কলকাতার সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন জনাব প্রসন্ন কুমার সর্বাধিকারী। তার আশ্রয়ে হচ্ছে তিনি ইংরেজি শিখেন। পরবর্তীতে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। এরপরে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। 1859 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি তার অনার্স শেষ করেন। কর্মজীবনে তিনি অনেক কিছু করেছেন, সরকারি চাকরি করতেন, স্কুলের টিচার ছিলেন, এবং লাস্টে তিনি আইন ব্যবসার সঙ্গে ছিলেন। চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল কবিতায়। আর যেটা বলেছিলাম, এই মূল কবিতাটা হচ্ছে আমাদের, আমি যদি পুরো নামটা তার ভুল নাম করে থাকি, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটা কবিতা। মূল কবিতার নাম ছিল আ সাম অফ লাইফ। কবিতাটা যেই বছর প্রকাশিত হয় ওই বছরই হচ্ছে আমাদের এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কাকতালীয় ভাবে। অর্থাৎ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতা প্রকাশিত হবার অনেক বছর পরে তিনি এটাকে ভাবানুবাদ করেন। ভাবানুবাদ আর আক্ষরিক অনুবাদের মধ্যে পার্থক্য কি? ধরো আই ইট রাইস, আচ্ছা আই এম আ ম্যান, আমি হই একজন মানুষ, এইরকম না। ধরো এখন আমি আমি মানুষ, মানে ভাবানুবাদ, যে অর্থটা বুঝিয়েছে ওটা তিনি নিজের মতো করে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আর এই কবিতাটা হচ্ছে একটা অসম্ভব আশা জাগানিয়া কবিতা। মানুষ করে কি জানো, মানুষ হচ্ছে অতীত নিয়ে অনেক বেশি পড়ে থাকে বা দুশ্চিন্তা করে, ইস এই কাজটা এরকম করলে ভালো হইতো, ওই কাজটা অমনে করলে ভালো হইতো, ওইটা ওরম হলে ভালো হইতো। আর ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ, যে ভবিষ্যৎ আর এমন এক সুখের দিন আসবে রে বাবা, এরপরে আর দুঃখের কিছু থাকবে না। কিন্তু এটা কিন্তু অত্যন্ত অবাস্তব একটা চিন্তা। কারণ তোমার অতীত আর তোমার হাতে নাই। তুমি, তোমার কাছে টাইম মেশিন নাই, সো ইউ ক্যান চেঞ্জ ইউর পাস্ট। ফার্স্ট অফ অল, পাস্টে যা হয়েছে হয়েছে, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার, মানে ইউ ক্যান ইনশোর ইউর ফিউচার। ফার্স্ট কথা হচ্ছে এটা। তুমি তোমার ভবিষ্যৎকে কি তুমি নিশ্চিত করো? তুমি জানো তুমি কালকে বাঁচবা কিনা? আজকে রাতে তুমি যখন ঘুমাবা, তারপরে তুমি জীবিত হয়ে উঠবা সকালে, নাকি তুমি রাতে ঘুমেই মারা যাবা, বা আমি, উই ডোন্ট নো। তো এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের এই মুহূর্তটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত। এটাই তিনি বলেছেন এই পুরো কবিতা জুড়ে।
বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। মানে কাতর স্বরে মানে অনেকে আছে দেখবা যে সারাক্ষণ নেগেটিভ কথাবার্তা বলে, আরে কি ভাই ভাল লাগে না, হুদাই জন্মাইলাম, একদিন তো মরেই যাব। এদেরকে ধরে সকাল বিকাল রুটিন করে থাপড়ানো দরকার। সকাল বিকাল রুটিন করে এদেরকে থাপড়ানো দরকার, যারা এই ধরনের আইডিওলজিকে প্রচার করে, জীবনকে আজকে হতাশাগ্রস্ত করছে, এরকম কিছু স্টুপিড। এবং আরো এই স্টুপিডদের তালিকায় প্রথম দিকে রয়েছে কিছু মোটিভেশনাল স্পিকার, যারা হচ্ছে এই মানুষকে এমন একটা র্যাট রেসের মধ্যে ঠেলে দিচ্ছে, এই র্যাট রেস গুলার কোনো তেমন গুরুত্বই নাই। মানে আমাদেরকে এই কারণেই খুব কষ্ট লাগে দেখলে যে এইবারও এসএসসি পরীক্ষার পর সুইসাইড করলো অনেকে। আমার নিজের আহ, ছোট বোনও তো এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। তাহলে এসএসসি পরীক্ষা দিয়েছে মানে যদি আমি আমার বোনের হিসাবেও যদি দেখি, তাহলে এটা কেমন ব্যাপার যে এতটুকু একটা বাচ্চা কি সুইসাইড করেছে, ও সুইসাইডের কি মানে সুইসাইড কেন করবে, বাচ্চা কেন আর বুড়া কেন, কে সুইসাইড সুইসাইড কেন করবে? এর কারণ হলো এই ধরনের কার্যক্রমগুলা, যে এই ধরনের আইডিওলজিকে প্রচার করা। তো এখানে আমরা জীবন নিয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এত সুন্দর করে বলছে যে বলো না কাতর স্বরে, মানে তুমি কাতর স্বরে মানে যে বৃথার হুদাই জন্মাইছি, এগুলো না, বৃথা জন্মের সংসার, এটা বলো না তুমি। বা এগুলো বলো না যে এই জীবন নিশার স্বপন। মানে জীবনটা হচ্ছে যেন একটা নিশার স্বপন, মানে কি মানে হচ্ছে রাতের স্বপ্ন। এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, দ্বারা কি, দ্বারা মানে হচ্ছে স্ত্রী, মানে স্ত্রী পুত্র পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন। অনেক বলেন, আরে কে কার কে আমার, একাই ছিলাম একা জামুগা, এটা সেটা, আরে জীবন হুদাই জন্মাইছি, মইরা গেলেই হইতো, মইরা গেলেই সুখ। এগুলো হচ্ছে ওই যে বললাম যে এদের হচ্ছে রুটিন করে সকাল বিকাল থাপ্পড় মারা দরকার। দ্বারাপুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন, মানে বলছি সব হতাশা ব্যঞ্জক কথা বলে তুমি অহেতুক হাহুতাশ করো না, তুমি অহেতুক হাহুতাশ করো না। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। মানে মানব জনম সার এমন পাবে না আর। মোট কথা এখানে যেটা বলা হচ্ছে যে মানব জনম আসলে এমন একটা জনম, এটা কিন্তু তুমি আর এরকম একটা জীবন কিন্তু তুমি পাবা না। এটা কিন্তু সত্য কথা। তুমি পরকালে যাবা, যদি আমি আমার ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী বলি, পরকালে আমি যাব, কিন্তু আমার যা বিচার, আমার যা হিসাব, হিসাব কিন্তু আমার এইখানেই, হিসাবের সব কাজকর্ম কিন্তু করা হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। মানে যে হিসাব দেওয়ার যে বিষয়টা, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। বাহ্য দৃশ্য মানে হচ্ছে বোঝাচ্ছে বাইরের চাকচিক্য। বাইরের চাকচিক্য কোনো কিছু দেখে তুমি আসলে একদম ভুলে যেও না। বাইরের চাকচিক্য দেখে তুমি ভুলে যেও না কোনো কিছু দেখে। তো এইটা আহ, মানে কখনোই করবা না। বাইরের কোনো একটা দেখি তুমি এটা ভুলে যেও না, বাইরের চাকচিক্য দেখে। করো যত্ন হবে জয়, মানে বাহ্য দৃশ্যে ভুলে না, মানে ধরো তুমি তাহলে খারাপ কাজ করে বা এরকম, হ্যাঁ ধরো তুমি দেখলে যে আরে বাহ, হ্যাঁ যে ওইদিকে এক লোক নেশা করতেছে, ওইটা আর এইটা করতেছে, এটা খারাপ কাজ করতেছে, অসৎ কাজ করছে, আরে কি ভালো, আমিও করি। না, বাহ্য দৃশ্যে এইসব চকচকে জিনিস দেখে তুমি তোমার নিজেকে মানে তুমি বিকিয়ে দিও না। পরযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। পরযত্ন হবে জয় বলতে জীবনের কথা বোঝাচ্ছে, তুমি যদি নিজের জীবনকে নিয়ে যত্ন করো, সময় দাও, জয় তোমার হবেই। জীবাত্মা অনিত্য নয়। জীবাত্মা বলতে বোঝাচ্ছে যে আমাদের যে জীবনটা, এটা কিন্তু অনিত্য না। অনিত্য মানে যেটা শেষ হয় না এমন। তো আমাদের এটা কি শেষ হয় না এমন? অবশ্যই শেষ আছে এটার। ওহে জীব পর আকিঞ্চন। আকিঞ্চন মানে কি? আকিঞ্চন মানে হচ্ছে, আমি যদি একদম শাব্দিক অর্থে যাই, আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা খেয়াল করবা, উঁয়ার সাথে কিন্তু ক্ষিয়, তোমরা অনেকে এটা উঁয়ার সাথে খ দাও। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আকাঙ্ক্ষা খালি অর্থটা দিয়ে এমনি বুঝবা না, এটা দিয়ে কি বোঝাচ্ছে। এখানে যেটা বলেছে যে তুমি যত্ন করো তোমার জীবনকে নিয়ে, তুমি স্বপ্ন দেখো, আকাঙ্ক্ষা করো ভালো কিছুর। কারণ তোমার জীবনটা তো মানে অনিঃশেষ এমন তো কিছু না, তো শেষ হবে তো তোমার জীবনটা। তুমি এমন আশা করো, আকাঙ্ক্ষা করো, দেখবে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ তোমার জীবনে। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস। জীবনের উদ্দেশ্য তা নয়। করোনা সুখের আশ মানে অনেকে দেখবে ওই যে আরে ভবিষ্যতে সুখ আসবে, ভবিষ্যতে সুখ আসবে, শুধু এরকমই। বা পুরোনো দুঃখের ফাঁস, বা ওই যে আরে অতীতে অনেক দুঃখ আছিল বা এখন অনেক দুঃখ, কিন্তু ভবিষ্যতে সুখ আসবে, এই চিন্তাধারাটা বাদ দিতে বলেছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, একটা ইন্টারভিউতে একবার খুব প্রথিতযশা দুজন মানুষ, আমার খুব প্রিয় দুজন মানুষ, নাম বললাম না আমি, তাদের একজনকে, যিনি ইন্টারভিউয়ার, তিনি জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা বলো তো এই মুহূর্তে সুমন তোমার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা? তো তখন সে বলল যে আমি যেটা বলবো বিশ্বাস করবে? হ্যাঁ করবো।
বলো, আমি যেটা বলবো বিশ্বাস করবে তুমি? হ্যাঁ, করবো। এই মুহূর্তে বসে এই যে তুমি আর আমি এত সুন্দর একটা পরিবেশ, আড্ডা দিচ্ছি, কথা বলছি। এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আসলে কিন্তু তাই হওয়া উচিত। এই যে আমি এই মুহূর্তে একটা কবিতা পড়ছি, আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে কবিতাটা। আমি কবিতা খুব ভালোবাসি। তুমি শুনছো কবিতাটা। তোমার কাছেও ভালো লাগছে। তুমি একটা ফিলোসফি নিয়ে কথা শুনছো। অনেক কাঠখোট্টা বিষয় সায়েন্স-টায়েন্স এগুলো তো কথা শুনো। তুমি ফিলোসফি নিয়ে কথা শুনছো। তোমার কাছে ভালো লাগছে। এটাই কেন একটা অসাধারণ মুহূর্ত না জীবনের? তুমি বলতে পারো আগামীকালকে খুব অসাধারণ মুহূর্ত আসবে। বা আমি বলতে পারি, তো আমি কি সিউর আমি আগামীকালকে বাঁচবো? আমি তো আজকে মারাই যেতে পারি। একটু পরে মরে যেতে পারি। এখনই মরে যেতে পারি। তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বা তুমি যদি বলো যে ওই পুরান একটা অনেক ভালো সময় গেছিল ৫ বছর আগে। ঠিক আছে, ভালো সময় যেতে পারে। বাট এখন তো আমি টাইম মেশিনে যেয়ে ফিরে যেতে পারব না ওখানে। তাই বর্তমানের দিকে গুরুত্ব দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটা বইয়ের নাম বলবো আজকে, এখার্ট টোলের 'দ্য পাওয়ার অফ নাও'। অপূর্ব একটা বই। ওয়ান অফ দ্য বেস্ট বুকস আইভ এভার রেড। এটা হচ্ছে 'দ্য পাওয়ার অফ নাও' বাই এখার্ট টোল। অসাধারণ একটা বই। এই বর্তমান বিষয়াদি নিয়েই বইটা লেখা হয়েছে। জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। সংসারে সংসারী সাজ অর্থাৎ পৃথিবীতে তোমার যেই দায়িত্ব রয়েছে, সংসারী সাজ বলতে বোঝানো হয়েছে তোমার সেই দায়িত্বগুলা তুমি পালন করো, করো নিত্য নিজ কাজ। নিত্য মানে প্রতিনিয়ত বা প্রতিদিন, নিজ কাজ মানে নিজের কাজ। ভবের উন্নতি যাতে হয়, যাতে পৃথিবীর উন্নতি হয়, যাতে পৃথিবীর উন্নতি হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়। সময় তো চলে যায় নিজের মতো করে, দিন যায় ক্ষণ যায়। বেগে ধায় মানে খুব দ্রুত বেগে চলে, নাহি রহে স্থির, স্থির থাকে না। সময় যেটা হয় তো দ্রুত চলে যাচ্ছে, চোখের পলকে চলে যাচ্ছে। আমার এখন ওই দিনের কথা মনে হয় যে আমি ক্যাডেট কলেজে গিয়ে ভর্তি হলাম ক্লাস 7-এ। মানে ইটস বিন কত কত বছর। এটা কত বছর হয়ে আসতেছে, অলমোস্ট 16 বছর হয়ে গেছে সেটা। সহায় সম্পদ বল, সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। অর্থাৎ তোমার সহায় সম্পদ থাকতে পারে, মানে অনেক সম্পত্তি, বল, অনেক শক্তি থাকতে পারে, সকলই ঘুচায় কাল। সময়ের সাথে সাথে সবই ঘুচে যাবে। এখনের যেই এনার্জি, এখনের যেই শরীর, এটা কিন্তু আর থাকবে না বয়স হবার পরে। আয়ু যেন শৈবালের নীর। শৈবালের নীর বলতে কি বোঝাচ্ছে? শ্যাওলার উপর যখন তোমার পানি জমে, বা বলতে পারো যে যখন হচ্ছে কুয়াশার থাকে শীতকালে, শ্যাওলার উপর যখন হচ্ছে শিশির পড়ে, সেখানটা ফু দিলে বা একটা টোকা দিলেই যেমন পড়ে যায়, আয়ু বা মানুষের জীবনটাও এমন। আয়াতুল্লাহ খোমেনির মতো এরকম একটা প্রেসিডেন্ট, যিনি অনেক ক্ষেত্রে অনেক বিতর্কিত, ইরানের, যিনি হচ্ছেন মৃত্যুবরণ করলেন এই হেলিকপ্টার দুর্ঘটনায় আজকে। তো উনার মতো একটা মানুষ, ক্ষমতা কোন দিক দিয়ে, কোন কিসের অভাব তার? যখন ডাক আসতে চলে গেছে আল্লাহর কাছে। বেশ। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীতে হইও না, ভয়ে ভীত হইও না মানব। সংসার সমরাঙ্গন, এখানে তিনি সংসারকে মানে জীবনকে তিনি একটা যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। কারণ যুদ্ধক্ষেত্রে যেমন আমরা নানা প্রতিকূলতা অতিক্রম করে আমাদের জয়লাভ করতে হয়, তেমনি সংসারে মানে জীবনেও আমাদের এমন ভাবে করতে হয়। যুদ্ধ করো দৃঢ়পণে, মানে খুব তুমি দৃঢ়ভাবে যুদ্ধ করো সেখানে। ভয়ে ভীত হইও না মানব, তুমি সেখানে ভয় পেয়ে পিছু হটো না। করো যুদ্ধ বীর্যবান, যার যা যায় যাবে যাক প্রাণ। বীর্যবান মানে হচ্ছে সাহসী। মানে হে সাহসী মানুষ, তুমি যুদ্ধ করো, তোমার যদি প্রাণ যায় তাতে যাক। মহিমাই জগতে দুর্লভ। মহিমা বলতে বোঝানো হচ্ছে কি? বোঝানো হচ্ছে এই যে সম্মান তোমার প্রতি, বা এই যে গৌরব, এটাই আসলে জগতে দুর্লভ। দেখো, সক্রেটিস, সক্রেটিসের নাম আমরা সবাই জানি। সক্রেটিসকে কে মেরেছিল? হেমলক খাইয়ে, হেমলক যে বিষটা পান করিয়ে সক্রেটিসকে মারা হয়েছিল, তার নাম বলতে পারবা? সে তো রাজা ছিল। সক্রেটিস তো রাজা ছিল না, সক্রেটিস ছিল একজন নর্মাল ফিলোসফার। সক্রেটিসকে তুমি মনে রেখেছো, সক্রেটিসের নাম তোমরা সবাই জানো। তাহলে বিষপানকারী, সরি, বিষপান যিনি করিয়েছেন সেই রাজা, সেই হত্যাকারীর নাম কেন জানো না? কারণ এই মহিমাটাই জগতে দুর্লভ, এই সম্মানটাই জগতে পাওয়া কঠিন। তুমি যুদ্ধ করো, জীবন যুদ্ধে তুমি এগিয়ে যাও, তাতে যদি তোমার মরতেও হয় তুমি প্রাণ দাও, তুমি প্রাণ দাও দরকার হলে। মনোহর মূর্তি হেরে, মনোহর মানে হচ্ছে যেটা মনকে হরণ করে ফেলে, এত সুন্দর। মনোহর মূর্তি মানে মনোহর, অনেক সুন্দর, যেটা মনকে হরণ করে ফেলে এমন কিছু হেরে। হেরে মানে হচ্ছে দেখে। ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। মানে তুমি এমন কিছু একটা দেখে ভবিষ্যতের উপরে নির্ভর করে
বসে থেকো না। অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। অতীত সুখের দিনে মানে হচ্ছে তোমার আগের দিনে অনেক ভালো কিছু ছিল, এখন আর সেগুলো নাই, পুনঃ আর ডেকে এনে ওটাকে বারবার বারবার মনে করে এটা তুমি অনেক চিন্তা করে খুব দুঃখ হয়, আরে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন ভালো নাই, এখন ভালো নাই। মহাজ্ঞানী মহাজন মানে যারা সবচেয়ে জ্ঞানী মানুষজন যে পথে করে গমন, মানে তারা যেই পথটা দিয়ে গমন মানে গিয়ে অনুসরণ করে হয়েছেন প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় মানে কি? প্রাত মানে হচ্ছে সকাল, স্মরণীয় মানে যাকে স্মরণ করা হয়, সকালে স্মরণ করা হয়। তো এখানে আসলে মূলত বোঝানো হয়েছে যারা অনেক স্মরণীয় বরণীয়। প্রাতঃস্মরণীয় বলতে সকালে স্মরণ মানে যাদের কথা আমরা দিনে স্মরণ করি বলতে, যাদের কথা আমরা অনেক সম্মান করি, যাদের আমরা অনেক স্মরণ করি, এমন আর কি, তাদের কথা বলছেন। তেমন বিখ্যাত মানুষদের কথা বলছেন। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, মানে তারা যেই পথটাকে অনুসরণ করেছেন সেই স্মরণীয় ব্যক্তিরা, সেই পথটাকে লক্ষ্য করে, সেই পথটাকে ফলো করে তুমি এগিয়ে যাও। স্বীয় মানে নিজের, কীর্তি মানে নিজের কাজকর্ম, ধ্বজা মানে হচ্ছে পতাকা। অর্থাৎ নিজের কাজকর্মের যেই নমুনা রয়েছে সেগুলোকে নিয়ে বা নিজ কাজ নিয়ে তুমি তাদেরকে ফলো করে তুমি এগিয়ে যাও। আমরাও হব বরণীয়। যদি আমরা সেই পথটা লক্ষ্য করে নিজের কাজকর্মকে আমরা তুলে ধরে সেখান দিয়ে হাঁটতে পারি, আমরাও বরণীয় হব, সবাই তখন আমাদেরকেও বরণ করে নিবে। সমর সাগর তীরে, অর্থাৎ এখানে সমর সাগর তীর কেন বলছে? সাগর তীর মানে আমরা বুঝি সাগরের তীর। সমর কেন বলছে? কারণ উনি জীবনকে বারবার যুদ্ধের সাথে তুলনা করছেন। সমর মানে হচ্ছে যুদ্ধ। পদাঙ্ক অঙ্কিত করে, পদাঙ্ক মানে হচ্ছে পায়ের ছাপ, সেটা একে মানে পায়ের ছাপ ফেলে আমরাও হব হে অমর। আমরাও কি হব? আমরাও অমর হব। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্দারে আসিবে সত্তর। সেই চিহ্ন লক্ষ্য করে, অর্থাৎ আমরাও অমর হব। আমরা যদি তাদের পদাঙ্ক অর্থাৎ তাদের ফুটস্টেপ, তারা যেভাবে পা ফেলে গেছে, আমরা যদি ওইভাবে জীবনটাকে চালাই, আমরাও অমর হব, আমাদেরকেও মানুষ মনে রাখবে। যেমন ধরো আমাদের বীর শ্রেষ্ঠদের সবাই মনে রেখেছে, ধরো আজকে একজন বড় বিজ্ঞানীকে, কবিকে সবাই মনে রেখেছে। সেই চিহ্ন লক্ষ্য করে, সেই চিহ্নটা দেখে অন্য কোনো জন পরে, অন্য কার মানে সেই চিহ্নটা লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্দারে আসিবে সত্তর। এবং সেখানে দেখা যায় যে এইভাবে সেই চিহ্নটা লক্ষ্য করে, সেই পাটা লক্ষ্য করে আমরাও যেমন সাফল্যের পথে যাব। যশোদ্দার মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি, আর যশোদ্দার মানে হচ্ছে খ্যাতির দ্বার, মানে যেভাবে খ্যাতি অর্জিত হয়। অর্থাৎ ওই পথটা লক্ষ্য করার মধ্য দিয়ে আমরাও যেমন খ্যাতির পথে যাব এবং পৃথিবীতে অনেক ভালো ভালো প্রভাব ফেলে যেতে পারবো, একইভাবে আমাদের এই পদাঙ্ক চিহ্ন অনুসরণ করে আরো অনেকেই একই কাজ করতে পারবে। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন। মানুষদেরকে বলছে যে মানুষেরা যাতে এই জীবনটাকে এমনি এমনি নষ্ট করে না ফেলে সংসার সমরাঙ্গন মাঝে। এখন তুমি নিজের জীবনটাকে তো নষ্ট না করো, সংসার সমরাঙ্গনের মাঝে জীবন যুদ্ধে জীবনটাকে এমনি এমনি নষ্ট করো না। সংকল্প করেছো যাহা, যেটা তুমি ভেবেছো করবা, সাধন করো তাহা। সেটা তুমি সাধন করো বা সেটা তুমি শেষ করো, তুমি শেষ করো বা সেটা তুমি সাধন করো রত হয়ে, অর্থাৎ ওইটার মধ্যে ব্যস্ত হয়ে নিজ নিজ কাজে। অর্থাৎ রত হয়ে নিজ নিজ কাজে বলতে বোঝায় সেই কাজের মাঝে নিজেকে ইনভলভ করে, নিজেকে ব্যস্ত রেখে তুমি যে সংকল্প করেছো সেটা তুমি শেষ করো, সেটা তুমি সাধন করো। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আর কোনো কিছু পড়াবো না, হাতে রয়েছে 2 মিনিট। যদি তোমরা কোনো প্রশ্ন করতে চাও তোমরা চাইলে প্রশ্ন করতে পারো। তো আমি তোমাদের প্রশ্ন নিব। এটা সেই মেইন কবিতাটা, সাম অফ লাইফ হুইচ ওয়াজ রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো। তো এই কবিতাটাই তিনি এখানে করেছেন। আচ্ছা, ভবের উন্নতি মানে জীবনের উন্নতি, মানে পৃথিবীর উন্নতি, সরি। আইএসএসবির জন্য প্রিপারেশন কি রহিম? আইএসএসবির জন্য এই মুহূর্তে তোমার প্রিপারেশন হচ্ছে ফিজিক্যালি ফিট থাকো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ফিজিক্যালি ফিটের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় তুমি ইংলিশ স্পিকিংটাকে ভালো রাখো, বাংলা স্পিকিংটাকেও ভালো রাখো। নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এক্সটেম্পোরি স্পিচ দেবার চেষ্টা করো, মানে উপস্থিত বক্তৃতা। আচ্ছা, একটু একার্ট টোল একটু বই। আচ্ছা, হ্যাঁ, ওই নাফিস তুমি তো গুগল থেকে কপি করেছো না? এটাই সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, মনোহর মূর্তি মানে খুব সুন্দর কিছু, মৌনতা। আচ্ছা, হাউ টু অ্যাভয়েড ওভার থিঙ্কিং, জাস্ট নিজের কাজে মনোযোগ দাও। সক্রেটিসের হত্যাকারীর নাম কেউ জানে না, সেই রাজার নাম জানাটা গুরুত্বপূর্ণ না। জীবনটা নিচ্ছে ছেলে খেলা নয়। ইয়াস, জুলকার নাইন। জয়দেব,
রসিকের পদবী কি বাঘ নাকি দুলে? দুলে। বাঘ হচ্ছে ওর নাম। সত্তর মানে তাড়াতাড়ি। যশোদ্দার, যশোদ্দার মানে হচ্ছে ওই যে বললাম খ্যাতির দরজা। তার বাটার কাজ কি? সরি, হোয়াট ইজ বাটা? বাটার জুতা নাকি? আমি বুঝিনি বাটার কাজ কি। পিটি এর মডেল টেস্ট কি হবে না? আমি বুঝতে পারছি না তোমার কথা। যশোদ্ধার বানানটাই তো ভুল লিখছো। রিকব, রিকব। আগের কবিতাটা দাখিলে নাই। আচ্ছা, বীর্যবান অর্থ হচ্ছে সাহসী। এহসান। হুম। এই যে এই প্রশ্নগুলা ফালতু প্রশ্ন। বিন্দির মা কে? রাখালের পিসি কে? তাহলে আমিও তোমাকে বলি, তুমি উত্তর দাও। অভাগীকে কাঙালিকে? দয়া করে ইউটিউব আইডি না, জাস্ট তুমি আমার নাম লিখে সার্চ দিতে পারো, তাইলেই পাবা আব্দুল্লাহ আল মেহেদী অভাগীর স্বর্গ। হুম, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবা। আর আমি আশা করি তোমরা পোস্ট দিবা তাতে, কারণ ভালো জিনিস থাকুক। সোশ্যাল মিডিয়া ইজ ফিল্ড উইথ নেগেটিভ স্টাফ। আর তোমরা হচ্ছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে গ্রুপে করো, আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের যে কেউ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।